হুগলি ডানকুনির একটি পরিচিত এনজিওর নাম জনাই সংকল্প। বরাবরই তাদের মন কাঁদে মালিকবিহীন সারমেয়দের জন্য, তাই সর্বদাই তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে জনাই সংকল্প। এদিন এনজিওর সম্পাদিকা পল্লবী দত্তর শুভ জন্মদিনে তার সারাদিনটাই কাটল রাস্তার সারমেয়দের সাথে। এদিন পথ কুকুরদের নুন হলুদ দিয়ে সিদ্ধ করা মাংস ও ভাত খাওয়ানো হলো, পাশাপাশি জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো। উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী শেখ মাহমুদ আলী ও সংস্থার অন্যান্য সদস্যরা। এনজিওর সম্পাদিকা পল্লবী দত্ত সকলের কাছে পথ কুকুরদের ভালোবাসার আবেদন জানিয়ে বলেন, এই কাজ করতে গিয়ে তাকে অনেক কটু মন্তব্য শুনতে হয়েছে, কিন্তু তিনি তার কাজ থেকে কখনোই পিছিয়ে আসেননি। পরিবেশ কর্মী শেখ মাহমুদ আলী এনজিওর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই পৃথিবী শুধু মানুষের নয়, সকলের। পথ কুকুরদের বাঁচার অধিকার আছে, এরাই প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। মাছ বা মাংসের বাজারে গেলে দেখা যাবে মাংসের ছাঁট বা মাছের পরিত্যক্ত অংশ এরা খেয়ে নেয়। তা যদি না হতো তাহলে তা পচে পরিবেশকে দূষিত করত। তাই এরা মানুষকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে, তাই আমাদের দায়িত্ব পথ কুকুরদের ভালোবাসা। সাধারণ মানুষ জনাই সংকল্পের এই উদ্যোগকে প্রশংসা করেছেন। অ্যাকচুয়ালি আমার জন্মদিন আজকে, আমি প্রতি বছর জন্মদিনের দিন এদেরকে নিয়ে থাকি, মানে মানুষকে নয়, এদেরকে নিয়ে সারাদিন আমার চলে, খাওয়ানো দাওয়ানো, এদের ভ্যাকসিনেশন, এদের নিয়ে আমার চলে সারাদিন। আর এমনি এপ্রিল মাসে আমার এনজিওটা প্রথম স্টার্ট করি আমি। এটা হচ্ছে জনাই সংকল্প এনজিও। এর মেন কাজ হচ্ছে রাস্তার কুকুরদের, যাদের মালিকবিহীন যে সমস্ত কুকুর তাদেরকে ট্রিটমেন্ট করা, তাদের খাওয়ানো, স্টেরিলাইজেশন করানো, যাতে জনসংখ্যা মানে ওদের বৃদ্ধি বেশি না হয়, মানে কুকুরের সংখ্যা যাতে বেড়ে না যায়, সেই জন্য এদের স্টেরিলাইজেশন করানো, এটাই মেন উদ্দেশ্য। ম্যাডাম, ছোটো থেকে আমি ভীষণ ভালোবাসি এদেরকে, ঠিক আছে। আমার মানুষের, দেখুন, মানুষ নিজেরা খিদে পেলে চেয়ে খেতে পারে, তাদের হাত আছে পা আছে, কাজ করে খেতে পারবে, কিন্তু এরা মুখে বলতে পারে না, এরা অবলা। যে কারণে এদের জন্য আমার মানে ছোটো থেকে খুব এদের মন কাঁদতো, যে ট্রিটমেন্ট, একটু হাত পা কেটে গেলে একটু ওষুধ দেওয়া করা, এগুলো ছোটো থেকেই আমার মনে হতো। যে কারণে এদের নিয়েই আমার সারাদিনটা। মানুষকে মানুষের সাথে আমি ঠিক অতটা মানে কমফোর্ট নই যতটা এদের সাথে কমফোর্ট। আমি আজ অবধি সেভাবে কামড় বা খাইনি, মানে অনেক অ্যাগ্রেসিভ কুকুর আমি ধরেছি, হাতে করেছি, মোটামুটি ওরা ভালোবেসেই আমাকেও অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন সমস্যা যে হয় না তা নয়, হ্যাঁ কামড় তো খেতে হয়, তবে আমি সেভাবে কোনোদিন আজ অবধি কামড় খাইনি, হালকার ওপর দিয়ে বেঁচে গেছি। কিন্তু অ্যাকচুয়ালি ওরা বুঝতে পারে, গায়ে যে গন্ধ থাকে, ওরা মানে আমার তো বাড়িতেও কুকুর আছে, সারাদিন ওদের নিয়েই থাকি, তো ওরা বুঝতে পারে কুকুরের গন্ধে, ওরা সেভাবে কিন্তু কামড় দেওয়া বা অ্যাগ্রেসিভ আমাদের সামনে কিন্তু এসে করে না। এই যে সমস্ত কুকুরগুলো যারা ধরুন অচেনা, আমি কি একবারই তাদের গায়ে মাথায় হাত দিয়ে দিই, আমায় কিন্তু আজ অবধি সেভাবে কিছু করেনি। এখন গাড়িকে তো মানুষকে তো বুঝিয়ে বলে সম্ভব হয় না, এবং সবসময় যে মানুষের দোষ থাকে তাও নয়, ওরা অনেক সময় গাড়ির নিচে চলেই আসে, হয়তো গাড়ি তার মতো যাচ্ছে, এমনভাবে ছুটতে গিয়ে চলে হলো, তো সেখানে হয়ে যায়। এবার মানুষকে তো করা যাবে না বা ওদেরও সাবধান করা যাবে না, হলে তখন তুলে এনে যতটা পারি ট্রিটমেন্ট করি। এবার লোক বল আমার ভীষণ কম, আমি সবসময় রেস্কিউ করতে পারি না, যেখানে হয় তাদেরকে বলি নিয়ে আসুন, আমার এখানে এনে ট্রিটমেন্ট করান, মানুষ নিয়ে আসে, তখন চিকিৎসা দিই। ওদের নুন আর হলুদ দিয়ে মাংস সেদ্ধ করে, ভাত সেদ্ধ একসাথে করে, হ্যাঁ, এই চণ্ডীতলা চৌমাথা থেকে আপ টু কালীপুর অব্দি, হ্যাঁ একদম দিই, এগুলো দিই। কিন্তু মুশকিল হচ্ছে যেহেতু রাস্তার কুকুর, ওরা কিন্তু নিজেরাই টেনে ছিঁড়ে ফেলে। আর একটা খুব বাজে, মানে বলতেও খারাপ লাগে, মানুষ যাদের বাড়িতে কুকুর আছে তারা তাদের গলা থেকে খুলে নিয়ে চলে যায়। আমি অনেক এরিয়া জুড়ে জনাই থেকে আপ টু আপনার জনাই স্টেশন, পঞ্চবটি, এদিকে নৈটি অব্দি অনেকগুলো কুকুরকে, প্রায় 100টা কুকুরকে আমি লাগিয়েছিলাম। মুশকিল হয়েছে, তারা ছিঁড়ে করে ফেলে দিয়েছে, কিছু লোক খুলে নিয়ে চলে গেছে, যে কারণে ওটা আমি আর করিনি তারপর থেকে। ডিস্টেম্পার বাঁচানো খুব টাফ। আমি যদিও ডাক্তার নই, কিন্তু দীর্ঘদিনের ডাক্তারদের সাথে থেকে যেটুকু বুঝেছি, ডিস্টেম্পার বাঁচানো কিন্তু খুব টাফ। ওদের একটাই উপায় হচ্ছে প্রপারলি কৃমির ওষুধ করিয়ে ভ্যাকসিনেশন। এবার ভ্যাকসিনেশন তো সবসময় হয়ে ওঠা সম্ভব হয় না, ওই অ্যান্টিবায়োটিক কোর্স দুবেলা চালিয়ে যদি কিছু সার্ভাইভ করে। এবার ডিস্টেম্পার সার্ভাইভ করলেও খুব মুশকিল হয়, যেটা পরবর্তীকালে নার্ভের প্রবলেম এসে যায়, পুরো নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হয়ে যায়, সেটা ওদের জন্য খুব কষ্টকর। মানে ডিস্টেম্পার 100টা একটা বাঁচে কিনা সন্দেহ। তো একটাই উপায় হচ্ছে ভ্যাকসিনেশন। যারা অন্তত খাওয়ায়, আমি একটাই রিকোয়েস্ট করবো, যারা যে সমস্ত এরিয়ায় কুকুরদের খাওয়ায়, অন্তত কৃমির ওষুধ, বছরে 2টো ভ্যাকসিনেশন আর স্টেরিলাইজেশনটা করাতে, এটা আমি সকলকে রিকোয়েস্ট করবো। কিছুটা করতে পারি, কারণ আমার জায়গা প্রচণ্ড সীমিত। আমি খুঁজছি একটা ছোটোখাটো জমি, ওদের জন্য শেল্টার কাম হসপিটাল বড় করে করার ইচ্ছে আছে। তো সীমিত জায়গায় খুব কম সংখ্যকই আমি এটাকে তুলে আনতে পারি, আর আমার লোকবল ভীষণ কম। এরা যে যার যে কাজে ব্যস্ত, যখন মানে হয়তো সবসময় এসে পৌঁছতে পারে না, ঠিক কথাই, তাদের নিজস্ব কাজকর্ম থাকে, তো তারই মাঝে সবাই যতটা পারে আমাকে হেল্প করে, তার মাঝে যতটা পারি তাদের রেস্কিউ করে আনি চেষ্টা। আমার বাড়িতে এরকম রেস্কিউ করতে করতে অলরেডি এই মুহূর্তে 10টা কুকুর, হ্যাঁ, তারা আছে। বিলুপ্তপ্রায় পাখি যেগুলো হয়, প্রথম কথা আমাদের ট্রিটমেন্ট করার কোনো অধিকার নেই।
একমাত্র পশ্চিমবঙ্গ বন দফতরের অধিকার আছে, যদি আমরা যদি দেখতে পাই এরকম এনজিওর বিভিন্ন কর্মীরা, আমরা বিভিন্ন জায়গায় আছি এখানে, কেউ ডানকুনি থেকে, কেউ বড়িঝাটি থেকে, যখন আমরা দেখি এরকম যে কিছু বিলুপ্তপ্রায় পাখি বা যে কোনো প্রজাতি যেমন সাপ এরম বিভিন্ন হলে আমরা তখন বন দফতরকে ফোন করি এবং আমরা যতটা সম্ভব চেষ্টা করি তাকে রেস্কিউ করা পর্যন্ত দাঁড়িয়ে থাকা। এবার হচ্ছে আপনার নেক্সট কোয়েশ্চেন যেটা, যে কুকুর ছাড়া বিড়াল, হ্যাঁ ডেফিনেটলি বিড়ালেরও চিকিৎসা করা হয় আমাদের এনজিও থেকে। হ্যাঁ, পাখি, খরগোশ, পাখি বলতে যেগুলো ধরুন আমাদের রাখার রাইট আছে আইনিভাবে, সেগুলোর আমরা চিকিৎসা করতে পারি। হ্যাঁ, গরু ছাগলের করা হয়, গিয়ে করা হয়, মানে স্পট ট্রিটমেন্টও করি আমরা বিভিন্ন জায়গায় গিয়ে। আর এই মুহূর্তে আমরা আজকে স্পেশালি, কারণ বিড়াল তো দেখুন আপনি রাস্তায় যেতে যেতে বিড়ালকে তো আমরা এই মুহূর্তে পাঁচিলে উঠে বা করতে পারি না, তো চোখের সামনে যে অন্তত কুকুর টুকুরগুলো দেখতে পারি, এরম ব্যাপার নয় যে না শুধুমাত্র কুকুরকে দেবো বলেই বেরিয়েছিল, যদি রাস্তায় বিড়াল দেখতে পাই নিশ্চয়ই তাদেরকেও দেবো, কেন দেবো না। হ্যাঁ, বিভিন্ন, আমার তো মনে হয় মানে ভীষণভাবে খামতি আছে, কারণ স্টেরিলাইজেশন কিন্তু কলকাতা মিউনিসিপ্যালিটি থেকে করায়, গাড়িতে পাঠিয়ে করায়, বা এখন অসুস্থ কুকুর বেড়ালের যদি কিছু হয় খবর দিলে করায়, সেটা আমাদের এই ডানকুনি এরিয়াতে কেন আমি বলবো, আমি পঞ্চায়েত এরিয়াতে একদমই নেই। আমাদের এখানে যে একটা আপনাদের গভর্নমেন্টের যে মানে আপনার হসপিটাল আছে, সেখানে ডক্টর কুকুর বেড়ালকে ছুতে চায় না, এরম অবস্থা হয়ে গেছে। নিয়ে গেলে মানে খুব বাজে একটা পরিস্থিতি, প্রাথমিক চিকিৎসা চালিয়ে দিচ্ছি, আপনি ও বড় জায়গায় নিয়ে যান, পরিষ্কার মুখের ওপর বলে দেয়। তো আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমাদের যেটা মেন করা উচিত, এখানকার লোকজন কুকুর বেড়ালকে মানে মারধর করা, ক্রুয়েলটি এদের ওপর নিয়মিতভাবে হয়ে চলেছে, বিষ দিয়ে মেরে দেওয়া, তারপর রাস্তায় তো অ্যাক্সিডেন্ট তো হচ্ছে, পিটিয়ে মারা, তারপর ধরুন মা কুকুর যে বাচ্চা দিয়েছে সে প্রতি বছর বাচ্চা দিচ্ছে বলে তাকে বিষ খাওয়ানো। কিন্তু যদি আমাদের এনজিও থেকে আমরা তাকে হয়তো তুলে নিয়ে গিয়ে যখন স্টেরিলাইজেশন করাতে চাইছি, বলছে না করতে দেবো না, কারণটা কি, এটা ওদের সহজাত ধর্ম, মানে হ্যাঁ প্রকৃতির বিরুদ্ধে আমরা যেতে চাই না। কিন্তু মানে আপনারা দেখুন, আমরা প্রকৃতির বিরুদ্ধে আমরাও যেতে চাইছি না, কিন্তু যদি একটা পাড়া থেকে তারা নিজেরা দায়িত্ব নিয়ে বাচ্চাগুলোকে ভালোভাবে রাখে, একটু দায়িত্ব নিয়ে রাখে জাস্ট বড় হওয়া পর্যন্ত, তাহলে তো দরকার নেই, কিন্তু সেটা হয় না। আমাদের এখানে 2-3 বছর আগে হয়তো শুনেছেন সরস্বতী পুজোর সময় 13 থেকে ঠিক এই মুহূর্তে নাম্বারটা মনে হয়, কিন্তু 10+ বাচ্চা কুকুরকে সরস্বতী পুজোর খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছিল। এটা এনআরএস এর থেকে কোন অংশে কম? এই ধরনের ক্রুয়েলটি এখানে প্রতিনিয়ত হয়ে চলেছে এবং এখানকার মানুষরা মনে করে না কুকুর বেড়াল তো কিছুই করতে পারবে না, কি হবে, সামান্য প্রাণী। কিন্তু প্রাণী হিসেবে তাদেরও তো বাঁচার অধিকার আছে না, কখনোই তো এটা না যে না আমরা বাঁচছি, আমরা শ্রেষ্ঠ জীব, আমরা কি করবো, সামান্য চেষ্টাটুকু তো করতে পারি অ্যাটলিস্ট। আর হ্যাঁ ডেফিনেটলি আমাদের সরকার থেকে যদি একটু এই বিষয়গুলোতে সম্পর্কে অ্যাওয়ারনেস করে, বা যেমন একটা আমি বলছি এই মুহূর্তে আমাদের অ্যানিমাল ক্রুয়েলটি হলে আমাদের মাত্র ফাইন হচ্ছে 50 রুপিস, which is not acceptable। 50 রুপিস কখনো একটা কোনো প্রাণীকে মেরে দেওয়ার জন্য 50 রুপিস হতে পারে, কোনোভাবে হতে পারে? ফাইন হওয়া উচিত না, ডেফিনেটলি বাড়ানো উচিত, সেই ফাইনের জায়গাটা আরেকটু বাড়ানো উচিত, তাহলে মানুষের মনে অন্তত কিছুটা পয়সা লসের কথা ভেবেও এটা আসবে যে না ভাই মারার দরকার নেই, যারা মাছে থাকুক, যারা যা করছে করুক, ব্যাস এইটুকু যদি হেল্প গভর্নমেন্টের থেকে আমরা পাই, একটু ভালো ডক্টর এই পঞ্চায়েত এরিয়ায় যদি পাই, একটুভাবে যদি ওনারা একটু তুলে এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে রেস্কিউ করেন, বা যদি স্পট ট্রিটমেন্টের জন্য লোক পাঠান, বা এখানে যেন মেডিসিনের সাপ্লাই থাকে না সবসময়, আপনি যদি যান আপনাকে বলবে আপনি বাইরে থেকে কিনে নিয়ে আসুন, আমরা করে দেবো এই জিনিস। হ্যাঁ, ওটির কোনো ব্যবস্থা নেই এখানে, যদি এইগুলো যদি একটু হয় আমরা খুব হেল্পফুল মানে গভর্নমেন্টের কাছে থাকবো। কোনো পার্টি এখনো পর্যন্ত এই বিষয়ে হেল্প করছে না, মানে কোনো, আমরা জানি না কোন সরকার এবার আসবে না আসবে, বাট মানে যিনি আসুক বা যারাই আসুক না কেন, আমি তাদের কাছে আমাদের সংকল্প এনজিও থেকে আমরা রিকোয়েস্ট করছি, যদি আপনারা এই বিষয়টা একটু অ্যাওয়ার করেন মানুষকে, আর একটুখানি আমাদের হেল্প করেন, কারণ যদি আপনারা একটু অ্যাওয়ার করতে পারেন তাহলে আশেপাশের আরও যারা মানুষ যারা চেষ্টা করতে পারে, হতে পারে সবাই সবসময় হয়তো টাকা দিয়ে হেল্প করতে পারে না, বাট রেস্কিউয়ের সময় মানুষকে লাগে একটু তুলে নিয়ে যেতে হয়তো হেল্প করে, সেই কাজগুলোতেও তো কিছু মানুষ হলে এগিয়ে আসবে। দ্যাটস অল উই ওয়ান্ট টু সে টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অলসো দ্য ইন্ডিয়া। পরিবেশের অনেক বড় একটা অঙ্গ। আজকে দিনে ধরো এঁটোকাটো যে সমস্ত খাবার, মাছের বাজার বলুন, মাংসর বাজার বলুন, যেসব ছাটগুলো বাদ হয়ে যায় সেগুলো যদি রাস্তায় পড়ে থাকে সেটা পচে বরঞ্চ জীবাণু হবে, এই পথ কুকুরদের দ্বারাই সেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে এরা মানে পরিবেশের বা সমাজের কত বড় অঙ্গ বলে আমরা মানে আমাদের জানা দরকার আছে, কিন্তু আমরা মনে করি না এরা তুচ্ছ। অনেক সময় যারা পথ কুকুরকে খাওয়াচ্ছে বা ভালোবাসছে তাদের উপরে প্রতিনিয়ত আক্রমণ নেমে আসে। এই যে পল্লবী জননী সংকল্প, এর ওপরেও আক্রমণ এসছে, পশুদের খাওয়াবার জন্য এর ওপর টর্চার হয়েছে, এর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পরক্ষণে আমরা এর সহযোগিতা করেছি, পাশে ছিলাম, আজও আছি, পরেও থাকবো,
কেন বলুন তো, এই শুধু যে পৃথিবীটা সে শুধু মানব জাতির জন্য তা নয়, পুরো সৃষ্টিকুলটা উপরওয়ালা যে সৃষ্টি করেছে আমাদের পুরো সৃষ্টিকুলটা মানব জাতিকে বাঁচাবার জন্য, মানব জাতিকে রক্ষা করার জন্য সৃষ্টি করেছে। ব্যক্তিগতভাবে কারো স্বার্থের জন্য, কাউকে ভালো রাখার জন্য সৃষ্টি করেছে। আজকে মানব জাতি সুস্থ আছে বা ভালো আছে, ভালো পরিবেশ পাচ্ছে, এই পশু পাখি জীব জগৎ যা কিছু আছে এগুলো সবই পরিবেশের অঙ্গ। তাই জন্যেই এই সংকল্পের সঙ্গে বা এই পশুপ্রেমীদের সঙ্গে আজকের এই প্রোগ্রামে আমরা সাথে আছি। আজকে যারা পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায়, এই গরমের তাপপ্রহর দেখে বা টেম্পারেচারের ডিগ্রি দেখে করছে, কালকে যখন বৃষ্টি হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে, এই পোস্টটা তার মনে থাকবে না। পরের বছরে এই পোস্টটা যখন রিমাইন্ডার হবে ও ওইটাকে আবার রিসেন্ড করবে, ঠিক আছে? তো এটাই আমরা দেখি, কিন্তু বাস্তবে মাঠে নেমে কাজ করা খুবই শক্ত। এই গাছ কাটার জন্য আমরা প্রতিনিয়ত বারবারই প্রতিবাদ করে থাকি। শুধু গাছ কাটা নয়, পুকুর ভরাটি, ডোবা ভরাটি আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় বেআইনিভাবে এসব হচ্ছে, তার জন্য আমরা প্রতিবাদ করে থাকি। সরকারের যেসব দপ্তর আছে সেসব দপ্তরে আমরা অভিযোগও জানিয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে প্রশাসন স্টেপ নিয়ে বন্ধ করে। গতকাল পরশু দিন ডানকুনিতে একটা বেআইনি প্লাস্টিক ফ্যাক্টরি চলছিল, সেই প্লাস্টিক ফ্যাক্টরিতে আমরা অনেক দিন আগেই অভিযোগ করেছিলাম। অভিযোগের ফলে প্রশাসন, পলিউশন কন্ট্রোল বোর্ড ডানকুনি থানাকে একটা পারমিশন দেয়, সেই পারমিশনের ভিত্তিতে সেই ফ্যাক্টরিও বন্ধ করা হয়। তার জন্য প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আজকের দিনে গাছ ছাড়া বিকল্প আর কিছু নেই, এটা সাধারণ মানুষ বুঝে গেছে। আর এই বোঝাবার জন্যই আমাদের এত মেহনত বা এত পরিশ্রম, এত বছর ধরে আমরা যা কিছু করছি সাধারণ মানুষের মধ্যে এই বার্তা পৌঁছাবার জন্যই। আজকে জল অপচয় থেকে শুরু করে যে জল অপচয় হচ্ছে, প্লাস্টিককে মানুষ বর্জন করছে না, থার্মোকল বর্জন করছেন না, তারপরে গাছকে অযথাভাবে কেটে দিচ্ছেন, প্রয়োজন নেই তাও গাছ কাটা হচ্ছে, ঠিক আছে? কিছু মানুষ এই পরিবেশের ভারসাম্য রক্ষার কথা ভাবছে না, তারা তাদের মুনাফা অর্জন করার জন্য বৃক্ষচ্ছেদন করে যাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজও আছে, আগামীতেও থাকবে। পরিবেশকে বিশাল ক্ষতি করছে আমাদের, শুধু মানবজাতি না, মানবজাতির সাথে সাথে জীবজগৎকেই ক্ষতি করছে। আজকে যে দূষণটা হচ্ছে, সেই দূষণটা আমাদের শরীরে প্রবেশ করা আমাদের শরীরে ক্যান্সার থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধতে পারে, বাঁধছে। আজকে আপনি ক্যান্সার হসপিটালে গিয়ে দেখবেন বিভিন্ন ক্যান্সার আক্রান্ত লোক হসপিটালে ভর্তি রয়েছে, বিভিন্নভাবে অ্যাটাক হয়েছে। কার গলায় হয়েছে, কার পেটে হয়েছে, কার পায়ে হয়েছে, কার মাথায় হয়েছে, এরকম বিভিন্ন টাইমে আমরা দেখে থাকি যে হয়েছে। শুধু একটাই কারণ, হয়তো আমরা অনেকে বলি যে ও মদ খায়, ও গাঁজা খায়, ও বিড়ি খায়, ও সিগারেট খায়, এর জন্য ক্যান্সার হয়েছে। এটা কিন্তু ভুল ধারণা। অনেক লোক আছে যারা কোনো নেশাই করে না, তারা বিড়ি খৈনি অবধি জীবনে ছয়নি, তাদের ক্যান্সার হয়েছে। তাহলে এর কারণ কি? এর কারণ কি? মায়ের পেট থেকে শিশু এসছে, সেই শিশুর ক্যান্সার হয়েছে। তাহলে এর কারণ কি? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে পরিবেশ আছে, আমাদের পরিবেশ ভারসাম্য হারিয়ে দিয়েছে। আর এই যে উষ্ণায়নের সাথে সাথে যে দূষণ, ইচ্ছাকৃত দূষণ, বিভিন্ন সময়ে বিভিন্ন গার্বেজে বিভিন্ন জায়গায় দেখবেন প্লাস্টিক পোড়ানো হচ্ছে অযথাভাবে, সেই দূষণ আমাদের শরীরে অ্যাটাক করছে, বিভিন্ন রোগের বাসা বাঁধছে। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।